থ্যাংক ইউ এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। কাউকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে আমরা অহরহ এই শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু মাত্র কয়েক মাস আগে এই থ্যাংক ইউ শব্দটির ব্যবহার একজন সম্ভ্রান্ত বংশীয় শিক্ষিত যুবককে নিজের বাসস্থানে ফেরাতে সাহায্য করেছিল। কিভাবে? আসুন আজ সেই ঘটনাই আপনাকে শোনাই। কথা দিতে পারি, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কিছুক্ষণের জন্য হলেও আপনাকে একটা সুন্দর অনুভূতির অভিজ্ঞতা প্রদান করবে এই ঘটনা। নমস্কার, আমি সুদীপসা। আমার ছোট্ট চ্যানেল গল্পের থেকে আপনাকে জানাই স্বাগতম। এই রকম চমকপ্রদ সত্য ঘটনা প্রতি সপ্তাহে শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল নোটিফিকেশনটি অল করে রাখার একান্ত অনুরোধ রাখছি আপনার কাছে। 2024 সালের এপ্রিল মাসের ঘটনা এটি। কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে দুপুরবেলায় টহলদারি করছেন আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্সের 3 জন পুলিশকর্মী, দারোগা আসলাম খান, আরতি কুমারী এবং এএসআই হরিশঙ্কর ত্রিপাঠী। এপ্রিল মাসের চরম উত্তপ্ত দুপুর। তাদের টহলদারির প্রধান উদ্দেশ্য ছিল কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা, বা যাত্রীদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, অথবা কোথাও কোনো সন্দেহজনক জিনিস পড়ে আছে কিনা সেগুলি দেখা। এক কথায় প্ল্যাটফর্মগুলি নিরাপদ আছে কিনা সেটাই পর্যবেক্ষণ করা। হঠাৎ এই 3 জনের মধ্যে যিনি দারোগা ছিলেন তার চোখ পড়ে প্ল্যাটফর্মের একজন ব্যক্তির প্রতি। জামাকাপড় ময়লা, ছেঁড়া, চুল উস্কো খুস্কো, খালি পা। প্ল্যাটফর্মে গরিব সাহায্য প্রার্থীরা যেমন ঘুরে বেড়ান ঠিক সেই রকম। তবে লোকটি কারোর কাছে গিয়ে টাকা চাইছে না, সে প্ল্যাটফর্মে যেসব ছোট ছোট ডাস্টবিন রয়েছে সেগুলিতে হাত দিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। দারোগা আসলাম খানের একটু কৌতূহল হয়। তিনি তার বাকি 2 জন সহকর্মীরও দৃষ্টি আকর্ষণ করেন এবং লোকটিকে দেখান। 2-1টি ডাস্টবিন হাতড়ে সেই লোকটি একটি ফাঁকা জলের বোতল বের করে আনে। বোতলটির মুখ খুলে নিজের মুখে ঢালে, কিন্তু বোতলটি খালি হওয়ায় তার মুখে কিছুই পড়ে না। লোকটি আবার বোতলটিকে ডাস্টবিনে ফেলে দেয়। আশেপাশে যে সকল যাত্রীকে সে দেখতে পায় জল খাচ্ছে তাদের দিকে লোকটি তৃষ্ণার্ত চোখে করুণভাবে তাকিয়ে থাকে। এতখানি দেখে পুলিশকর্মী 3 জন বুঝতে পারেন লোকটি তৃষ্ণার্ত। কিন্তু সব প্ল্যাটফর্মেই তো পানীয় জলের সুব্যবস্থা থাকে, তাহলে সে সেখান থেকে কেন জল খাচ্ছে না? ওনারা 3 জন তখন ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে, সে কি খুঁজছে। লোকটি উত্তর দেয়, খুব জল তৃষ্ণা পেয়েছে স্যার। উত্তরে দারোগা সাহেব বলেন, পানীয় জলের কল থেকে খেয়ে নাও। কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কি মনে করে দারোগাবাবু পাশের স্টল থেকে একটা জলের বোতল কিনে আনলেন এবং সেই লোকটিকে দিলেন। লোকটি অতি দ্রুত বোতলের ঢাকনা খুলে পুরো জলটি নিজের গলায় ঢেলে দিল। পিপাসা মিটতেই তৃপ্তির সাথে সে তখন দারোগাবাবুকে বলে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই কথা শুনে 3 জন পুলিশকর্মী চমকে ওঠেন। বর্তমান জীবনে থ্যাংক ইউ বা সরি এগুলি ব্যবহার করার জন্য খুব শিক্ষিত হওয়ার প্রয়োজন পড়ে না। তবে সেই লোকটি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার বাক্যটি এমন উচ্চারণে বলেছিল সে মোটেই ভিখারি নয়। এটা মনে হতেই 3 জন পুলিশকর্মী সজাগ হয়ে ওঠেন, কারণ বর্তমানে কখন কোন কৌশলে অপরাধ ঘটে যায় আর অপরাধীরা কোন ছদ্মবেশে ঘুরে বেড়ায় তা বোঝা খুবই দুষ্কর। সঙ্গে সঙ্গে দারোগাবাবু জিজ্ঞেস করেন, কে তুই? এত সুন্দর ইংরেজিতে কি করে বললি? তুই তো ভিখিরি না, সত্যি করে বল কি ব্যাপার? কিন্তু সেই লোকটি কিছুই উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দারোগাবাবুটিও ছাড়বার পাত্র নন। চারপাশে নিরাপত্তার দায়িত্ব যখন তারই কাঁধে, তিনি তো ব্যাপারটিকে হালকাভাবে নিতে পারেন না। লোকটিকে নিয়ে যাওয়া হলো প্ল্যাটফর্মের আরপিএফ অফিসে। তাকে চেয়ারে বসিয়ে শান্তভাবে দারোগা সাহেব তার সঠিক পরিচয় জানতে চাইলেন। এইবার লোকটি মুখ খুলল, জানালো সে ভিখিরি নয়, সম্ভ্রান্ত ঘরের শিক্ষিত যুবক, নাম মহাবীর সিং, বয়স 29 বছর, বাড়ি এই উত্তরপ্রদেশেরই অওরাইয়া জেলার বিধুনাতে। ঘরে বাবা মা ভাই আছে। 2022 সালের 26শে জুন সে গিয়েছিল এটিএমে বাড়ির দরকারের জন্য কিছু টাকা তুলতে, কিন্তু তার এটিএম কার্ডটি ঠিকমতো কাজ করছিল না। এইভাবে আরও 2-3টে এটিএমে ব্যর্থ চেষ্টা করার পরে সে ভাবল ব্যাংক থেকে টাকা তুলতে হবে। ফলে সে নিজের ব্যাংকে গেল, টাকা তুলল এবং বাড়ি ফেরার পথ ধরল। সময়টা 2022 সাল। করোনা ভীতি তখনও মানুষের মন থেকে পুরোপুরি দূর হয়ে যায়নি।
রাস্তাঘাটেও খুব প্রয়োজন ছাড়া মানুষ বেরোতেন না। হঠাৎ লোকটি দেখল ওর পাশেই একটা ট্যাক্সি এসে থামল। ভেতর থেকে দুজন লোক বেরিয়ে এসে ওর নাকে কি একটা ধরল। তারপর সে আর কিছু জানে না। যখন জ্ঞান এলো, চোখ খুলে সে দেখতে পেল একটা ছোট ওয়াশরুমের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় সে পড়ে আছে। সেটা দিন নাকি রাত সে কিছুই বুঝতে পারছিল না। বেশ কিছুক্ষণ পরে একজন এসে তাকে একটা ঘরে নিয়ে যায়। সেই ঘরে আরো এরকম অনেক বন্দী ছিল। জ্ঞান ফিরতেই সে বুঝতে পারল তার কাছে টাকা, এটিএম কার্ড কিছুই নেই। এটিএম এর পিন নাম্বারটাও অপহরণকারীরা ভয় দেখিয়ে জেনে নিয়েছিল মহাবীরের কাছ থেকে। প্রথম কয়েকদিন একটু আধটু খেতে দিত, খুব মারত, আর একটা ইঞ্জেকশন দিত। তারপর কি যে হতো সে জানতে পারত না। এমনকি অপহরণকারীদের ভাষাও সে বুঝতে পারত না। কিছু অন্যান্য ল্যাঙ্গুয়েজ সে জানত, তবে এদের কথাবার্তাগুলো সে বুঝতে পারত না। কয়েকদিন পর একদিন সকালে সেই ঘরে থাকা সকল বন্দীকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হলো একটি কনস্ট্রাকশন সাইটে এবং সেখানে কাজ করতে বলা হলো। এরপর থেকে প্রতিদিন সকালে গাড়িটি এসে সকলকে সেই সাইটে নিয়ে যেত। কঠোর পাহারায় তারা কাজ করত, আবার সন্ধেবেলায় সেই গাড়িতে করেই তাদের আস্তানায় ফেরত নিয়ে আসা হতো। তারপর সামান্য কিছু খেতে দেওয়া হতো, আর খাবার পরে আবার সেই ইঞ্জেকশন দিয়ে দেওয়া হতো। তারা সবাই ঘুমিয়ে পড়ত। ধীরে ধীরে মহাবীর আবার নিজের ঘরে ফেরার আশা ছেড়েই দিয়েছিল। দেখতে দেখতে প্রায় 2 বছর হতে আসছিল। ঘুমের বা অজ্ঞান করার যে ইঞ্জেকশনটা রোজ দেওয়া হতো, সম্ভবত সেটার কর্মক্ষমতা কমে আসছিল। মহাবীর লক্ষ্য করছিল এখন আগের থেকে তাড়াতাড়ি তার ঘুম ভেঙে যায়। কোনো কোনো দিন ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই তার জ্ঞান চলে আসে, কিন্তু সে এটা কাউকে বুঝতে দিল না। মহাবীরের অপহরণ ঘটেছিল 2022 সালের জুন মাসে। 2024-এর এপ্রিলের এক রাতে ইঞ্জেকশন পাওয়ার পরেও তার সেভাবে ঘুম এলো না। কেবল একটা আচ্ছন্ন ভাব ছিল মাথার ভেতরে। গভীর রাতে যখন পাহারা দেওয়ার লোকগুলো নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, তখন ধীরে ধীরে মহাবীর সেই ঘরটি থেকে বাইরে বেরোয় আর এলোপাথারি দৌড়াতে শুরু করে। যেদিকে রাস্তা দেখতে পায় সেদিকেই সে দৌড়াতে থাকে। এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব তাকে অনেক দূরে চলে যেতে হবে। সকালের আলো ফুটতে সে ট্রেন লাইন দেখতে পায়, আর সেই লাইন অনুসরণ করে পৌঁছে যায় একটা স্টেশনে। কিন্তু স্টেশনের লেখা সে বুঝতে পারে না। কাউকে কিছু জিজ্ঞেস করলে তারাও তার কথা বুঝতে পারে না। ফলে নিরুপায় হয়ে একটি অপরিচিত ট্রেনে উঠে বসে মহাবীর। ট্রেন তাকে যে স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করায়, সেই স্টেশনে আবার নেমে পড়ে। এইভাবে 4-5 বার ট্রেন বদল করতে করতে শেষ পর্যন্ত যে স্টেশনে এসে মহাবীর পৌঁছায়, তার লেখা সে বুঝতে পারে, বিহারের দ্বারভাঙা। কিছুটা স্বস্তি পায় মহাবীর। উত্তরপ্রদেশ পৌঁছানো আর অসম্ভব নয়। পথের ভিখিরি মনে করে কেউ দয়া করে খেতে দিলে সে খেত, আর না দিলে ফাঁকা পেটেই চলত মহাবীরের পথ চলা। দ্বারভাঙা স্টেশনে সে জিজ্ঞেস করে যে ট্রেনে ওঠে, সেই ট্রেনই তাকে এনে দেয় কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে, এবং সে আরপিএফ এর নজরে পড়ে। দারোগা সাহেব সব ঘটনা শোনার পরে জিজ্ঞেস করলেন ঘরের কারোর ফোন নাম্বার মনে আছে কিনা। কিন্তু 2 বছর এই অত্যাচার, ইঞ্জেকশন সবকিছু সহ্য করার পরে আর কারোর ফোন নাম্বার মনে করতে পারল না মহাবীর। একবার এক একটা ফোন নাম্বার বলে, কল করলে দেখা যায় রং নাম্বার। তবে দারোগাবাবুও হাল ছাড়েন না, কারণ মহাবীর তখনও আরপিএফ এর সন্দেহর তালিকায়। অবশেষে মহাবীর একটি ফোন নাম্বার মনে করতে পারে আর বলে এটা তার কাকার ছেলে রবীন্দ্রর নম্বর। দারোগা সাহেব সেই নম্বরে কল করেন। ফোন ধরে একটি ছেলে। দারোগাবাবু জিজ্ঞেস করেন, রবীন্দ্র বলছো? ওপাশ থেকে উত্তর আসে, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফেলেন দারোগা আসলাম খান। রবীন্দ্রকে জিজ্ঞেস করা হয়, মহাবীর সিং বলে কাউকে চেনো? ওপাশের কণ্ঠস্বর যেন একটু কেঁপে ওঠে। বলে, হ্যাঁ, আমার দাদা হয়, কিন্তু সে তো 2 বছর ধরে নিরুদ্দেশ। কেন, কি হয়েছে? দারোগাবাবু বলেন, মহাবীর আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু রবীন্দ্র বিশ্বাস করতে পারে না, কারণ এই প্রায় 2 বছরে তারা সবাই ভেবে নিয়েছিল মহাবীর নয় স্বেচ্ছায় কোথাও চলে গেছে, আর নয়তো কোনো দুর্ঘটনার কবলে পড়ে আর বেঁচে নেই। কারণ মহাবীরের নিরুদ্দেশের পরে তারা পুলিশে নিখোঁজ ডায়েরি করেছিলেন, কিন্তু পুলিশ মহাবীরের কোনো খোঁজ পায়নি। শেষে দারোগাবাবু ভিডিও কলিং করে রবীন্দ্র আর মহাবীরকে মুখোমুখি করেন। এতদিন পরে নিজের ভাইকে দেখে মহাবীর কেঁদে ফেলে, আর রবীন্দ্রও তার দাদাকে চিনতে পারে।
আরপিএফ এর কর্মীদের কাছেও এ এক আনন্দের ছবি। মহাবীরের বাড়ি থেকে সকলে কানপুর আরপিএফ অফিসে এসে পৌঁছান এবং এতদিনের নিরুদ্দিষ্ট মহাবীরকে চোখের সামনে দেখে সকলে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। কেবলমাত্র একটা ফর্মালিটির শব্দ থ্যাংক ইউ কিভাবে অপহৃত মহাবীরকে তার আত্মীয়দের মধ্যে ফিরিয়ে দিল। এ এক অদ্ভুত ঘটনা। অবশ্যই জানাবেন পুরো ঘটনাটি আপনার কেমন লাগলো। দেখা হবে আগামী সপ্তাহে এই গল্পের থেকে। সঙ্গে থাকবে নতুন কোনো চমকপ্রদ সত্য কাহিনী। ভালো থাকবেন। আপনাকে অজস্র ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি। নমস্কার।